আপনার ইনকাম কত ভাই? আছে মোটামুটি মানে আমার তো কোনো নেটওয়ার্ক ছিল না, আই ওয়াজ লাইক নোবডি। একদম প্রত্যন্ত একটা গ্রামের মানুষ, সো এখানে ইভেন গাইড করার কেউ ছিল না। সার্টিফিকেটসগুলা, তারপরে মার্কশিট, এগুলো এখনও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ফার্স্ট তারা অত অ্যাকচুয়ালি বিলিভ করে না যে কেমনে লাইক ইন্টার পাস করলো মানে কে কে চাকরি দিবে। আমি এখন ঢাকায় যে যাবো, আমার যাওয়ার টাকা নাই, কারণ কেউ দিবে না। ইউ হ্যাভ টু গিভ মি অ্যাডভান্স। তো তারপরে তারা আমাকে 10-15 হাজার টাকা অ্যাডভান্স দেয়, দেন আমি ঢাকায় যাই ওই টাকা নিয়ে। যদিও আমি নিজেই এআই বিল্ড করতেছি, বাট নিজের কাজে রিপ্লেস করার জন্য, লিটারালি লাইক কাইন্ড লাইক ডেভিলস অ্যাডভোকেট। বাট এআই জিনিসটাও লাইক এক্সট্রিমলি মানে হিউজ ডিসরাপশন তৈরি করবে। আমরা একটা প্রোডাক্ট বিল্ড করতেছি, মানে এআই এজেন্ট বিল্ড করতেছি, যেটা কি তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি কাজে লাগাবা রিয়েল এমপ্লয়ি হিসেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট শো অফ ওয়াইবিসি টক্স, যেটা ইউথ বিল্ড আপ কমিউনিটি বগুড়া কর্তৃক আয়োজিত। তো আজকের এই প্রথম পডকাস্টে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমি মিয়াব্বি হাসান সিয়াম, আজকে হোস্ট হিসেবে আছি। আর আমাদের গেস্টের পরিচয়টা না হয় গেস্টের মুখেই শুনে নিই। তো ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো আমি মোহাম্মদ নাসিমউদ্দিন। আমি কানেক্ট স্টুডিও কো ফাউন্ডার অ্যান্ড সিইও। আমার প্রাইমারি স্কিল সেট হলো আই এম এ ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড এন্টারপ্রেনার। সো দ্যাটস দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি বলা হয় যে আপনি নিজেকে পরিচয় দেওয়ার জন্য একটা লাইন ইউজ করবেন, তাহলে আপনি নিজেকে কি বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? Well, I would say বিল্ডার। আমি অ্যাকচুয়ালি জিনিসপত্র বানাতে পছন্দ করি। কোনো আইডিয়েশনকে সেটা একটা মানে রিয়েল লাইফে রূপ দেওয়া, সেই জিনিসটাকে বাস্তবে পরিণত করা, এটা হলো আমার মানে ইন ওয়ান সেন্টেন্স আই ক্যান দ্যাটস সে গ্রেট, দ্যাটস। দ্যাটস গ্রেট। তো ভাইয়া হচ্ছে আপনি এআই নিয়ে অনেক কাজ করছেন। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আপনি বেশ কয়েকটা প্রোডাক্টও লঞ্চ করেছেন এআই নিয়েই। সো এই এআই এর ফিল্ডে আপনার মানে আশাটা কিভাবে, কিংবা কিভাবে মনে হলো যে এই ফিল্ডে আসবেন আপনি? আচ্ছা, আচ্ছা। ওকে, সো ভেরি গুড কোয়েশ্চেনস। তো আমি এই অ্যান্সারটা দেওয়ার আগে একটু ব্যাক স্টোরি দেই। আমি ফার্স্ট এই প্রোগ্রামিং ফিল্ডে কীভাবে আসছি। তো আমি প্রায় তোমাদের মতোই, সরি তুমি করে বললাম, তোমাদের মতো আমি যখন হাই স্কুল এবং কলেজে ছিলাম তখন সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করতাম। তখন দেখা যেত আমি বিভিন্ন গ্যাজেটস বানাইতাম, লাইক ইলেকট্রনিক্স প্রজেক্টস। তো ওইখান থেকে আমি ফার্স্ট হলো এই প্রোগ্রামিং কনসেপ্টটার সাথে পরিচিত হই। আমি ইনিশিয়ালি হলো অ্যানালগ ইলেকট্রনিক্সতে বিভিন্ন প্রজেক্ট বানাইতাম। বাট পরে আমি বিভিন্ন সায়েন্স ফেয়ারে গিয়ে দেখি যে অনেকে এর থেকেও মানে কমপ্লেক্স এবং মাচ মোর ইনটুইটিভ প্রোডাক্ট বানাচ্ছে কিংবা প্রজেক্টস বানাচ্ছে। তো তাদের থেকে আমি ফার্স্ট ইন্ট্রোডিউসড হই যে প্রোগ্রামিং নামে একটা টুলস তারা ইউজ করে এই কাজগুলো করে। আরডুইনো বোর্ড, তারপরে হলো পাই, রাসবেরি পাই, এগুলো ইউজ করে। তো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই গট ফার্স্ট ইন্ট্রোডিউসড টু প্রোগ্রামিং। তো তখন থেকে আমি এই যে প্রোগ্রামিং ফিল্ডের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউসড হওয়া এবং সেটা শেখা মেইনলি হলো আমার উদ্দেশ্য ছিল আই ওয়ান্ট অ্যাকচুয়ালি বিল্ড স্টাফ, যাতে আমার কোনো আইডিয়া থাকলে সেটাকে আমি বাস্তবে রূপ দিতে পারি। সো তখন থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট প্রোগ্রামিং সাথে ইন্ট্রোডিউসড হওয়া। আর এআই ফিল্ডে আসা, আমি 2020 সাল থেকে হলো প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা শুরু করেছি। তো তখন থেকে বিভিন্ন লাইক ট্রেডিশনাল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো কাজ করতেছিলাম। এরপরে আবার ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেভঅপস এগুলো নিয়েও কাজ করতেছিলাম। বাট 2023 সালের প্রথম দিক থেকে জেনারেটিভ এআই নামে একটা নতুন ফিল্ড আসে। সো যেমন চ্যাট জিপিটি, জি, তোমরা সবাই হয়তো এটার সাথে ChatGPT পরিচিত। তো ব্যাপকভাবে। চ্যাট জিপিটি, তারপরে হলো স্টেবল ডিফিউশন, এরকম আরও অনেকগুলো নতুন নতুন টুলস আসা শুরু করে, যেগুলা মানে ইমিডিয়েটলি আমাদেরকে আমার হাতে মানে অনেকগুলো আইডিয়া দেয় যে এই টেকনোলজিগুলো ইউজ করে অনেক ইনোভেটিভ কিছু করা যাবে, যেগুলো আগে কখনো পসিবল ছিল না। তো তখন থেকে এই কাজগুলো নিয়ে আমি এক্সপেরিমেন্ট করা শুরু করি। মানে এই লেটেস্ট টুলসগুলো আছে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করতে করতে বিভিন্ন আইডিয়া, যেমন বিভিন্ন প্রবলেম, সেগুলোর সলিউশনস বের করে পরে মার্কেটে প্রোডাক্ট হিসেবে রিলিজ করি। তো এভাবে আর কি এআই ফিল্ডে মানে অ্যাক্সিডেন্টাল বলতে গেলে, বাট আমার মেইন গোল ছিল যে আই ওয়ান্ট বিল্ড স্টাফ। সো এআই স্টাফ মানে টেকনোলজিগুলো দিয়ে আমাকে নতুন কিছু বিল্ড করতে আমাকে হেল্প করতেছিল, আর এটা অনেক ফান। দ্যাটস হাউ আই গট ইনটু। আচ্ছা, দ্যাটস গ্রেট। তো ভাইয়া আপনি আপনার জার্নির শুরুটা যেমনটা বললেন যে ধরতে গেলে সায়েন্স ফেয়ারের মাধ্যমে আপনার এই জার্নিটা শুরু হয় আর কি। তো সায়েন্স ফেয়ার নিয়ে রিসেন্টলি আমি একটা জাস্ট ভিডিও মেক করছি।
সো বিষয়টা ছিল যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেহেতু সায়েন্স ফেয়ার করে আসছেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে সায়েন্স ফেয়ারটা একটু অন্যরকম। দেখা যায় যে যারা হয়তোবা ঠিকঠাকভাবে যারা প্রজেক্ট বানাচ্ছে তাদের মূল্যায়ন করা হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে অনেকে অনেক ভালো প্রজেক্ট বানিয়েও সেটার যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। তো আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনার মনে হয়েছে যে আপনার প্রজেক্টটাকে ইগনোর করা হয়েছে, কিংবা যতটা ততটা পটেনশিয়াল দেওয়া হয়নি? ওয়েল অবভিয়াসলি এরকম সিচুয়েশন তো হয়, দ্যাটস ভেরি নর্মাল। বাট আমি অবশ্য ওইভাবে দেখিনি জিনিসটাকে। আমি সায়েন্স ফেয়ারকে দেখেছি হলো যে এটা আমার একটা অপরচুনিটি যেখানে আমি লাইক মাইন্ডেড পিপলদের সাথে মিট করতে পারবো এবং সেখান থেকে নতুন আইডিয়া নিতে পারবো। যেমন আমার সায়েন্স ফেয়ারের তো গোলস কখনো ছিল না যে একদম ন্যাশনাল লেভেলে আমার চ্যাম্পিয়ন হইতে হবে তা না। ঠিক আছে? আমার সর্বোচ্চ অর্জন হলো আমি বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম কলেজ লেভেল থেকে। তখন আমি ২০১৮ সাল মেবি আজিল হক কলেজ থেকে আম সায়েন্স ফেয়ারে আমি বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম। তো আর আমার ফাইনাল স্টেজে গিয়ে মানে ঢাকাতে গিয়ে আমার ইভেন প্রজেক্ট ঠিকমতো কাজই করতেছিল না। সো দিস কাইন্ড অফ স্টাফ হ্যাপেন। ইভেন কিছু, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার থেকেও মানে ওস্ট প্রজেক্ট আরেকজনের হয়তো মানে সে চ্যাম্পিয়ন হইছে, আমি হইতে পারি না। এটা ঠিক আছে, সাময়িক একটা নেগেটিভিটি আসতে পারে। বাট আমার কাছে যেটা মনে হইছে যে আমার মেইন গোলস জাস্ট প্রাইজ নিতে হবে তা না। আমি এক জায়গায় যাচ্ছি, ওইখানে গিয়ে নতুন আইডিয়া আমার মাথায় আসতেছে, নতুন লোকজনের সাথে পরিচিত হচ্ছি। তো দ্যাট ওয়াজ দি মেইন accreditations দ্যাট আই ওয়ান্টেড। যেমন আমি সায়েন্স ফেয়ারে যাদের সাথে অ্যাকচুয়ালি পরিচিত ছিলাম হইছি, মানে এই সায়েন্স ফেয়ারের কারণে, তাদের সাথে এখনো কিন্তু কানেকশনস আছে। তারা সবাই দেখা যায় যে কেউ ইউএসএ তে পড়তে গেছে, সায়েন্স ফেয়ারের এই এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস দেখায়। আবার কেউ নিজেরা entrepreneurial অনেক কিছু করতেছে। এরকম আছে। সো এই টাইপের লোকজনের সাথে নেটওয়ার্ক কিন্তু আমি যদি সায়েন্স ফেয়ারে না যাইতাম তাহলে কিন্তু হইতো না। এখন প্রাইজ কেউ পাইছে বিভাগীয় পর্যায়ে, কেউ হলো আ জাতীয় পর্যায়ে, আবার কেউ ইন্টারন্যাশনাল লেভেলেও আছে। বাট আল্টিমেটলি শুধু প্রাইজ দেখায় কিন্তু মানে আছে, লাভ আছে অবভিয়াসলি যে হয়তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে কিংবা নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখানোর ক্ষেত্রে। বাট ওভারঅল আমি এইভাবে দেখি জিনিসটাকে যে ইভেন আমি হারি কি জিতি ইট ডাজন্ট ম্যাটার। মেইনলি আমি যেখানে পার্টিসিপেট করছি, নতুন আইডিয়া আমি কালেক্ট করতেছি। আ আমার সিমিলার এজের লোকজন কি করতেছে, তারপরে লাইক মাইন্ডেড পিপলদের সাথে মিট করতেছি। দ্যাটস হোয়াট ওয়াজ মোস্ট ভ্যালুয়েবল টু আমারও মি। এটাই মনে হয় যে যারা নিউবি হিসেবে শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যটাই এমন হওয়া উচিত যে শুধু প্রাইজ পাওয়া না কিংবা রেকগনিশন না, তাদের উচিত যে আমি এক্সপেরিমেন্ট করার যাতে একটা জায়গা পাই। তো ভাই, আপনি বললেন যে আপনার জার্নিটা মেইনলি এই দিকে বা প্রোগ্রামিংয়ের দিকে আসা 2020 সালের দিকে, অ্যান্ড এআইতে আসা 23-এর এই দিকে এসে বা 22-এর এই দিকে এসে। তো ভাইয়া, আপনার স্টুডেন্ট লাইফ কিংবা পড়াশোনার লাইফটা কীরকম ছিল তাহলে? ওয়েল প্রোগ্রামিং লাইফ আমি প্রফেশনালি কাজ করা স্টার্ট করছি ২০২০ সালে। বাট আমি প্রোগ্রামিংয়ের সাথে ফ্যামিলিয়ার হলো ২০১৩-১৪ দিক থেকে। আমি তখন ক্লাস 9 এ পড়ি। তো অ্যাট দ্যাট টাইম আম আমার সরি ১৩-১৪ না ১৫ সালের দিক থেকে। তো অ্যাট দ্যাট টাইম আমি হলো যখন ওই যে সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করতেছিলাম তখন দেখতাম যে সবাই বানাচ্ছে প্রোগ্রামিং দিয়ে। তখন আমি হলো ফার্স্ট এই যে শিক্ষক.com নামে একটা সাইট ছিল। তো ওই সাইটে একটা প্রোগ্রামিং এ হাতেখড়ি নামে একটা কোর্স ছিল। মোস্ট প্রবাবলি ঝংকার মাহবুবের। I don't recall who was the person. তো ওইখানে মানে সি প্রোগ্রামিং এর একটা বেসিক ইন্ট্রোডাকশন ছিল যে প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে ভেরিয়েবল, লুপস, তারপরে কন্ডিশনালস, ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার এগুলা। তো তখন এট দ্যাট টাইম আমার কাছে একটা সেল ফোনও ছিল না, ইভেন একটা ল্যাপটপ অথবা কম্পিউটার কোনোটাই ছিল না। আমার একটা বেসিক ফোন ছিল। তো ওইটা দিয়ে আমি কাইন্ডা HTML ব্রাউজ করা যেত, HTML সাইট। ওটাতে ব্রাউজ করে ওখানকার টেক্সট লেকচারগুলো দেখতাম, দেখে আমি খাতা কলমে প্র্যাকটিস করতাম। জাস্ট কনসেপ্টগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। যেহেতু আমার কাছে ছিল না এট দ্যাট টাইম কম্পিউটার কিংবা ল্যাপটপ। বিসাইডস দ্যাট আমি হলো ইন্টারের আইসিটি বইটা কালেক্ট করেছিলাম 9 এ থাকতে। তখন ওইখানে HTML এর কিন্তু একটা চ্যাপ্টার ছিল। তো ওই চ্যাপ্টারটা আমি তখন ওই একটা মানে আমার এক ফ্রেন্ড আমাকে একটা Nokia ফোন দিয়েছিল। ব্রোকেন ওইটা আমি ইউজ করতাম। পরে ওইখানে এই যে অপকা নামে একটা সাইট ছিল, ওয়েবসাইট। অপকাতে আগে হলো HTML টাইপ করে সাইট কিন্তু লঞ্চ করা যেত। তো পরে ওইখানে আমি প্র্যাকটিস করতাম। তো এইভাবে হলো আমি ফার্স্ট হলো ২০১৫ সালের দিকে প্রোগ্রামিং এর সাথে হাতেখড়ি হয়। যেহেতু তখন অ্যামেজিং কিছু করে না, জাস্ট আমি যে এই কনসেপ্টটা দুনিয়াতে আছে এটা সব থেকে ফ্যামিলিয়ার হই। দেন এসএসসির পর আমি হলো ফার্স্ট আমার কম্পিউটার পাই, তখন আমি কলেজ লেভেলে। তখন তো আমাদের এমনিতেই মানে যে আমাদের আইসিটি যে বই ছিল সেখানে তো আমাদের প্রোগ্রামিং চ্যাপ্টার, তারপরে HTML চ্যাপ্টার এগুলো ছিল। তখন প্র্যাকটিস করতে থাকি। আর কলেজ লেভেল থেকেও ওই যে বিভিন্ন প্রোগ্রামিং যে কম্পিটিশন ছিল ওইখানে পার্টিসিপেট করি। তো আমি আমার কলেজের হলো প্রোগ্রামিং
টিমে হলো টিম লিড ছিল। যদিও তখন পারতাম না তেমন, বাট কিছুটা প্র্যাকটিস করা হয়েছে। তারপরে হার্ডওয়্যারে কিছু প্রোগ্রামিংয়ে কাজ করতাম, যে আর্ডুইনো, তারপর রাসবেরি পাই, এগুলা কাজ-টাজ করতাম। তো এইভাবে আরকি মানে 9-10 থেকে 11-12 এই 4 বছরে এরকম জাস্ট খালি বিভিন্ন জায়গায় ছোট, ছোট প্রজেক্ট করা, এমনি টুকটাক প্র্যাকটিস করা, এগুলা করা হইছে। আর দেন আমি ইন্টারে থাকতেই ডিসাইড করি আমি অ্যাকচুয়ালি আম মেইনলি প্রোগ্রামিং শিখেছি কারণ হলো I wanna build stuff, আর বিল্ডিং স্টাফের জন্য সবচেয়ে বেস্ট প্রফেশন হলো entrepreneur হওয়া। কারণ I can like lead the way, যে আমি কি বিল্ড করব, কিভাবে বিল্ড করব, কোথায় বিল্ড করব, কেন বিল্ড করব। এই সবকিছু মানে আমার কাছে মনে হয়েছে যে এটা মেক সেন্স। তো আমি ডিসাইড করছিলাম যে আমি ভার্সিটিতে যাব না। আমি জাস্ট মানে entrepreneur যেহেতু হব, তাহলে আগে দেখি যে আম কোনো জায়গায় আগে প্রোগ্রামিং রিলেটেড জব নেই। নিয়ে ওইখান থেকে একটু শিখি, প্লাস কিছু মানি অ্যাকোয়ার করি, যাতে পরবর্তীতে আমার entrepreneurial ভেঞ্চারে আমি ইনভেস্ট করতে পারি। সো তখন মানে এইচএসসি পাস করার পর আমি মানে সবাই যখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিল, আমি তখন মানে প্রোগ্রামিং জবের মানে প্রিপারেশন নিচ্ছিলাম। সো এর আগে প্রোগ্রামিং করেছিলাম মেইনলি হলো HTML, C প্রোগ্রামিং এগুলা। বাট যেহেতু জব নিব, তখন তো আমার জব প্র্যাকটিক্যাল স্কিল শিখতে হবে। তখন সেজন্য জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, তারপরে হলো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যে Vue.js, GitHub, Git, এগুলো সবকিছু শিখে এপ্লাই করা শুরু করি। দেন 6 মাস প্র্যাকটিস প্লাস অ্যাপ্লিকেশন সেট ওই টাইমলাইনের পর 2020 সালে জানুয়ারিতে ফার্স্ট জব ল্যান্ড করি ঢাকায়। সো এই তো ছিল মোটামুটি জার্নি। তো তার মানে স্টুডেন্টরা মানে বাংলাদেশি স্টুডেন্টরা যে টাইমটাতে তাদের মানে সবচেয়ে কি বলে সবচেয়ে কঠিন সময় পার করে এইচএসসির পরে, যে তাদের ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে হবে, ভালো কোথাও পড়তে হবে, সেই টাইমটাতে আপনি সেই প্রিপারেশন না নিয়ে সবার থেকে স্রোতের একদম বিপরীতে গিয়ে জবের প্রিপারেশন নিচ্ছিলেন। মানে এটা মানে নর্মালি দেখা যায় না এরকম। ওয়েল আমি এখন যদি চিন্তা করি মনে হয় যে এটা খুবই রিস্কি একটা বেট ছিল অ্যাট দ্যাট টাইম। মানে এখনো অবশ্য কাউকে এই টাইপের আমি রিকমেন্ড করি না। না, আ তো হচ্ছে এই তো এইরকম একটা মানে নন ট্রেডিশনাল একটা চিন্তা ভাবনা, এটাতে আপনার ফ্যামিলির কি রিয়াকশন ছিল কিংবা তাদের কি বলা ছিল? ওয়েল ফার্স্ট অফ অল দে ডিডন্ট নো আই ওয়াজ ডুইং দ্যাট। তারা জানতই না যে আমি এটা করতেছি। আর সেকেন্ড অফ অল ইভেন মানে জব পাওয়ার পর আমি টেকনিক্যালি আমার ফ্যামিলি চাপের কারণে আমি যদিও প্রিপারেশন নেইনি, বাট তারপরেও 4 টে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর আর রাজশাহী। তার ভিতর ঢাকা আর জগন্নাথে হলো আমি সাবজেক্ট পাইছিলাম। আর বাকিগুলোতে পাস করছি, বাট আমি ট্র্যাক করি নাই যে কি অবস্থা। মানে আপনি চান্স পেয়েছেন কিন্তু তাও ভর্তি হ্যাঁ, হননি? পরে অবশ্য মানে ভর্তি হই নাই। ভর্তি না হয়ে আমি ঢাকাতে হলো জবে জয়েন করি। ইভেন ওই ডিসিশনটাতে সবাই অপোজ ছিল। মানে আমার টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আত্মীয়স্বজন সবাই। না, বাট এটা 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 সত্যিই মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, যেখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট পাওয়ার জন্য স্টুডেন্টরা এত স্ট্রাগল করে, সেখানে আপনি চান্স পেয়েও ওই পথটাতে আগাননি। তো এটা সত্যি মানে অনেক সাহসের দরকার আছে, এবং রিস্ক টেকিংয়ের যে ব্যাপারটা এটা তো থেকেই যায়। ওয়েল তখন অ্যাকচুয়ালি ওইরকম ক্যালকুলেশনস করি নাই। আমি কাইন্ডা লাইক একটু জেদি ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে দিস স্টাফ মেক্স সেন্স। একটা প্ল্যান ছিল মাথায়। তো ওই অনুযায়ী মানে কাজ করছি। বাট ইন দি এন্ড I was so lucky that জিনিসপত্র it just worked. But there was like many ways it could go wrong. তো এক্ষেত্রে আপনাকে দেখে যদি আহ, অনেকেই থাকতে পারে যে আপনাকে দেখে হয়তো বা মনে হলো যে আমি নাসিম ভাইয়ার মতো হব, আমি তার সে যে পথে আগাচ্ছে বা সে যে ফিল্ডে কাজ করছে আমি এইরকম ফিল্ডে কাজ করব, এবং সেটা দেখে যদি সেও মনে করে যে ঠিক আছে আমিও তাহলে ভার্সিটি প্রিপারেশন বা এইসব বাদ দিয়ে এই ফিল্ডে প্র্যাকটিস শুরু করি কিংবা এই ফিল্ডে আগানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি এখন রিকমেন্ড করব না এই জিনিসটা। ফার্স্ট অফ অল আমি বলব যে ঠিক আছে তোমার ৬ মাস পরে শেখা শুরু করলে it won't লাইক ওয়ার্ল্ড ওন্ট এন্ড। তুমি এখন যদি এইচএসসি পাস করে থাকো, তোমার এখন টার্গেট ভার্সিটিতে চান্স পাওয়া। তাহলে হবে কি? একটা ভার্সিটিতে চান্স পাইলে ফ্যামিলির যে চাপ, ফ্রেন্ডস, আত্মীয়স্বজন এগুলোর যে চাপ, সেগুলো থেকে তোমার মাথাতে কিন্তু নেমে যাবে। চান্স না পাইলে ফর সাম রিজন মানে এই ক্যারিয়ারে তুমি লাইক খুব অল্প সময়ে মানে একটা এস্টাবলিশমেন্ট তুমি নিজে করতে পারলা না, তখন কিন্তু এই চাপগুলো নিতে পারবে না। সো সেজন্য আমি বলব যে ঠিক আছে তোমার প্রোগ্রামিংয়ে মানে ইন্টারেস্ট থাকতেই পারে, তোমার বিল্ডিংয়ে ইন্টারেস্ট থাকতেই পারে। যেকোনো কিছু হোক মানে যেকোনো একটা ব্যাপারে। বাট একাডেমিক এট লিস্ট লাইক ইন্টারমিডিয়েট পার করার পর কোনো একটা ভার্সিটিতে চান্স পেলে ইউ উইল হ্যাভ অ্যাম্পল টাইম। মোস্ট পিপল আমি জানি যে আমার ইভেন মানে ফ্রেন্ড সার্কেলে দেখি তো পড়েই না, হুদাই খালি ঘোরাঘুরি করে, মুভি দেখে কাটায়, ট্যুরস দেয়, এটা দিয়ে। অথচ কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা ভার্সিটিতে পড়ছে, তারা একসাথে ফুল টাইম জবও করতেছে, আবার ভার্সিটিও ঠিকই কিন্তু চালাচ্ছে। সো ইচ্ছা থাকলে অ্যাকচুয়ালি সবই হবে। বা আমার দিক থেকে আমি হয়তো লাইক
আমি এখন আমার বড় ভাইয়ের মতো যদি আমি তখন অ্যাডভাইস দিতে পারতাম আমাকে অ্যাট দ্যাট সেলফ, আমি বলতাম যে ঠিক আছে তুই করতে চাস কর, বাট একটু সময় নে, এইচএসসি পাস করার পর অ্যাডমিশনটা একটু দে, তারপরে তুই ইউনিভার্সিটি লাইফে যা করিস করিস। তার মানে আমি অ্যাডভাইস দিতাম তার মানে আমার নিজেকে। এইচএসসি পাশ করার পরে তারা ভালো একটা ভার্সিটির দিকে, তারপরে তারা ক্যারিয়ারের দিকে ফোকাস করে এই দিকে ফিল্ডে আগাতে পারে। তো ভাইয়া হচ্ছে আপনি এইচএসসির পর বললেন যে আপনি জবের প্রিপারেশন নিচ্ছিলেন, তো আলটিমেটলি জবটা কোথায় ছিল কিংবা কি জব ছিল সেটা? আচ্ছা, তো আমার জবের প্রিপারেশন নিতেছিলাম মেইনলি হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার এই টাইপের রোল। তো ওইটা আমার ফার্স্ট জব ছিল হলো ঢাকায় একটা কোম্পানিতে। তো ওইটা লিঙ্কডইনে অ্যাপ্লাই করেছিলাম কোনো রিকমেন্ডেশন ছাড়া, মানে আমার তো কোনো নেটওয়ার্ক ছিল না, অ্যাজ লাইক নো বডি, একদম প্রত্যন্ত একটা গ্রামের মানুষ, সো এখানে ইভেন গাইড করার কেউ ছিল না। বাট আমি নিজে নিজে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ওইখানে প্রথমে ওরা অনলাইনে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়ার পর ওইগুলো মোটামুটি ক্র্যাক করি। দেন আমি যখন অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাই, তখন ওদেরকে আমি নক করছিলাম যে আমাকে তো অনলাইনে ইন্টারভিউ নিচ্ছেন, আমি ঢাকায় আসছি, আপনারা চাইলে আমাকে অফলাইনেও নিতে পারেন। পরে বলে ঠিক আছে আমাদের অফিসে আস। তো অফিসে আসার পর মানে আমি ওদের সাথে ইন্টারভিউ দিই, একটা টেকনিক্যাল রাউন্ড ছিল, পরে আবার ওদের সিইও প্লাস চেয়ারম্যান ওদের সাথে কথা বলি। দেন ওরা মোটামুটি কনভিন্সড হয় যে আমাকে হায়ার করা যাবে। দেন আমাকে সেদিনই জানায় দেয় যে ঠিক আছে উইল হায়ার ইউ হোয়েন ইউ ওয়ান্না জয়েন। তো পরে অবশ্য মানে ফার্স্ট জব প্রায় 25K স্যালারি দিয়ে আমি প্রথমে স্টার্ট করি। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেছিলাম, বাট পরে ওগুলো সব স্ক্র্যাপ করে এখন আমার অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমার যে মানে সার্টিফিকেটসগুলো, তারপরে মার্কশিট, এগুলো এখনও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আমার তোলাই হয় নাই। তো ভর্তিও হয় নাই, তোলাও হয় নাই, জাস্ট খালি ডকুমেন্টস জমা দিয়ে আসছিলাম এই আর কি। এইচএসসি পাস করার পরে একটা জব, ফুল টাইম জব, আবার তাও আবার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি, তো এটা মানে সত্যি গ্রেট একটা ব্যাপার। তো এই জবের কথাটা বাসায় জানার পর রিয়েকশন কেমন ছিল বা তারা কি বলে? ফার্স্ট তারাও তো অ্যাকচুয়ালি বিলিভ করে না যে কেমনে লাইক ইন্টার পাস করলে মানে কে কে চাকরি দিবেন। বাট কিছুদিন করার পর তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করছে, কারণ আমি ইভেন আমি বলছিলাম যে আমার কোম্পানিকে ঠিক আছে, আমি তাদেরকে বলছিলাম যে আমাকে 30K স্যালারি দিতে পারবো, আচ্ছা ঠিক আছে তোমাকে 30K 3 মাস পরে দিব তোমার পারফরমেন্স দেখে। বলো আচ্ছা ঠিক আছে তাহলে মানলাম, বাট আমি এখন ঢাকায় যে যাবো আমার যাওয়ার টাকা নাই, কারণ কেউ দিবে না, ইউ হ্যাভ টু গিভ মি অ্যাডভান্স। তো তারপরে তারা আমাকে 10-15 হাজার টাকা অ্যাডভান্স দেয়, দেন আমি ঢাকায় যাই ওই টাকা নিয়ে। মানে সো জবটা রিমোট ছিল না, একদম না, ওদের ইন ইন পার্সন। পার্সন? আমি অবশ্য রিমোট পার্সোনালি প্রথম দিকে করতেই চাই না, কারণ আমি জানি যে অফিসে আমি যে লার্নিংটা হবে রিমোটলি ওরকম হবে না। কি আর অ্যাট দ্যাট এনভায়রনমেন্টাল টাইম একটা রিমোট লার্নিং অত এর ব্যাপার জনপ্রিয় থাকে। ছিল না, রিমোট তো হলো 2020 সালের মাঝখানে কোভিড আসার পর থেকে। তো পরে আমি ওই যে ওইখানে জয়েন করি, জয়েন করার পর ওইখানে যদিও জয়েন করেছিলাম হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, বাট ওইখানে গিয়ে ব্যাক এন্ডে কাজ করা শুরু করা লাগে। পাইথন, যেটা আমি কখনো টাচ করি না, ওখানে 2 দিনে শিখে তারপরে আবার ওইটা কোড লেখা শুরু করা লাগছে। তো এই জবটা কতদিন কন্টিনিউ করা হয়েছিল আপনার? ওইখানে টোটাল স্প্যান ছিল প্রায় 5 মাসের মতো। ইন দ্য মিন টাইম আমি অবশ্য মানে ওই ওইখানে জব থাকতেই কিছু কন্ট্রাক্ট কাজ করা শুরু করি কানাডিয়ান এক ভাইয়ের সাথে। তো ওইখানে কাজ করতে করতে তারপরে ওই ভাই একটা কোম্পানির সিটিও ছিল, ওই কোম্পানিতে একটা ওপেনিং দেখছিলাম, তখন তাকে রিচ আউট করছিলাম যে আমি এটা 3টা স্টেপ, যদিও সিনিয়র লেভেলের রোল ছিল, বাট আমি একদম তখন জুনিয়র, মানে 3-4 মাসের এক্সপিরিয়েন্স, বাট হি ওয়াজ কনভিন্স দ্যাট আই কুড লার্ন ইট অন দ্য জব। পরে রিকমেন্ড করে, দেন আমি ওইখানে তেমন কোনো ইন্টারভিউ ছাড়াই ফার্স্ট মানে ওইখানে হলো রিমোট জবটা পেয়ে যাই। তো তখন অবশ্যই যে ঢাকার জবটা ছেড়ে দিয়ে ওখানে ফুল টাইম কাজ করা শুরু করি। আর একদম এই জব লাইফ থেকে কুইট করা হয় কখন? ওয়েল একবার কুইট করেছিলাম 2021 একুশ না তো 22 সালে জানুয়ারির দিকে। দেন কুইট করার পর একটা প্রোডাক্টে ফোকাস করতেছিলাম ফুল টাইম, সেটা হলো যে মূল্য কত। ওটা ছিল হলো বাংলাদেশে যতগুলো ই কমার্স সাইট আছে সবগুলোর প্রোডাক্ট আমরা অ্যাগ্রিগেট করে ইউজারকে সার্চ অ্যান্ড ফিল্টার করতে দিতাম রিয়েল টাইম। যেমন কেউ একটা ম্যাকবুক প্রো এটা কিনতে যাচ্ছে, এটা সার্চ দিলে অটোমেটিক্যালি যতগুলো ই কমার্স সাইটের প্রোডাক্ট আছে সবগুলোর প্রাইস অনুযায়ী র্যাঙ্কিং করে দিয়ে দিতেছে, তুমি এখান থেকে নিতে পারো। বাট ওই প্রোডাক্টটা আমি ভাবছিলাম যে ঠিক আছে আমি প্রোডাক্টের এমভিপি বানাবো, বানায় লঞ্চ করার পর তারপর ফান্ড রেজ ট্রাই করবো, দেন ফান্ড রেজ করতে পারলে তখন কন্টিনিউসলি তো কাজ করবো। আমার হাতে 1 বছর সময় ছিল, বাট পরবর্তীতে অবশ্য রিয়ালাইজ করি যে বাংলাদেশে ফান্ড রেজ এক্সট্রিমলি টাফ। আর ওইটা হয়তো আমার জন্য মানে ইভেন নিয়ার ইম্পসিবলই হবে অ্যাট দ্যাট টাইম। তো পরে অবশ্য মানে আমার যত সেভিংস ছিল 1 বছর যেহেতু জব ছিল না, মানে আমি কুইট করছিলাম, সব সেভিংস রান আউট হয়ে যায়, দেন আবার নতুন করে জব নেওয়া লাগে। তো দেন আমি হলো ইউএস একটা কোম্পানিতে জয়েন করি। এখন অবশ্য টেকনিক্যালি ওইখানে কাজ করতেইছি, বাট ওইটার সাথে সাথে আমি আমার কোম্পানিও রান করি, কারণ এখনও আমার কোম্পানি লাইক ওইরকমভাবে
প্রফিটেবল ঠিক আছে, বাট লাইক নট এনাফ ফর মি টু অ্যাকচুয়ালি কুইট। তো এটা কাইন্ডটা বলতে গেলে এখন সাইড প্রজেক্ট হিসেবেই রান করতেছি, বাট হয়তো ভেরি সুন যে ৬ মাস ১ বছরের মাথায় এরপরে কুইট করব। সো আপনার এই কানেক্ট স্টুডিওতে হুম। আপনি সহ আপনার আরো কতজন টিম মেম্বার বা কতজন আচ্ছা, আচ্ছা। এমপ্লয়ি কাজ করছে? এখন আছে প্রায় ৮-১০ জনের মতো। মাঝে মধ্যে হয়তো ১২ জন এরকম একটু আপ অ্যান্ড ডাউন হয়। প্রায় ১০ জন বলতে পারেন এখন আছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো সব মিলিয়ে আপনার মানে বলতে গেলে যে আপনার আপনি যেহেতু বললেন যে আপনি ইউএস এর সেই জবটাও কন্টিনিউ করছেন পার্ট টাইম হিসাবে, আবার আপনি আপনার নিজস্ব কোম্পানিটাও রান করছেন। তো সব মিলিয়ে কি মানে আপনার কাছে কি মনে হয় যে সব মিলিয়ে যা প্রফিট আসছে কিংবা যে ইনকাম হচ্ছে সেটা আপনি মানে কিরকম অ্যামাউন্টে দেখছেন সেটাকে? যে সেটা কি আপনার জন্য এনাফ নাকি কি? হ্যাঁ, এখন যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ভালোই। মানে বাংলাদেশে বসে এটা মানে ইভেন নট জাস্ট ইন বাংলাদেশ, প্রায় পুরা পৃথিবীর যেকোনো জায়গায় গেলে এটা ডিসেন্ট একটা ইনকাম হিসেবে দেখা হবে। সো সো আপনার ইনকাম কত ভাই? আছে মোটামুটি 100K প্লাস। পার আম মান্থ? না, লাইক মানে 100K USD পার ইয়ার পার এরকম ইয়ার। আরকি। সো দ্যাটস গ্রেট। হুম। সো এখন আ আপনার এই আপনি যে ফিল্ডে আগাচ্ছেন যে প্রোগ্রামিং কিংবা এআই, সো এই ফিল্ডে কেউ যদি চায় যে হচ্ছে সে কিছুই জানে না একদম, মানে প্রোগ্রামিং সম্পর্কে তার এবিসিডিও জানা নাই। বাট সে চাচ্ছে এই ফিল্ডে কাজ শুরু করতে একদম বিগিনার হিসেবে। সো সেক্ষেত্রে সে কিভাবে তার শেখার জার্নিটা স্টার্ট করতে পারে? আচ্ছা। তো শেখার অবশ্য অনেকই স্টাইল আছে। কেউ আছে যে কোর্স দেখে জাস্ট ফলো করে করে। অনেকেই স্ট্রাকচার চায়। আমি অবশ্য পার্সোনালি শিখতে পছন্দ করি যে লার্ন স্টাফ বাই ডুইং। তো ধরো কেউ প্রোগ্রামিং এ আসতে চাচ্ছে, আমি তাকে বলব ঠিক আছে তুমি বেসিক একটা ক্র্যাশ কোর্স দেখে নাও প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস। দেন তুমি রিয়াল লাইফ এ ট্রাই করো যে তোমার একটা মাথায় একটা প্রজেক্টের আইডিয়া আছে। সেটা কিভাবে বানাবা? সেটার জন্য Google সার্চ করে ডকুমেন্টেশনস থেকে টিউটোরিয়াল দেখে তুমি করতে থাকো। এভাবে করলে কি হবে? একটা গোলস রেখে ওই অনুযায়ী আমরা কাজ করব। এটা লার্নিংটা ফাস্ট হয়। ঠিক আছে? হয়তো গ্যাপ থাকবে, বাট এট লিস্ট ইউ ক্যান শো আপ যে আমি সামথিং বানাইছি। তো আমি বলব যে এরকম। আর এখন যেহেতু এআই আসছে এখন তো আরো সুবিধা। মানে কোনো কিছু না বুঝলে এআই কে আস্ক করলে ডিরেক্টলি মানে এক্সপ্লেইন করে দিবে। ইভেন তারপরে ইভেন যদি তুমি কারিকুলাম চাও যে আমি এই জিনিসটা শিখতে যাচ্ছি, আমার এখন একটা কারিকুলাম দাও, অটোমেটিক্যালি দিয়ে দিবে। সো এই দিক থেকে মনে করি এখন তো শেখা আরো একটু ইজি। রিসোর্স আছে অনেক, বাট আমি বলব যে আগে হয়তো ওই যে লার্ন স্টাফ বাই ডুইং ওটা একটু হার্ড ছিল। বাট এখন অ্যাকচুয়ালি আরো ইজি। জাস্ট এআই কি কোড দিচ্ছে সেটা একটু বোঝা, এক্সপ্লেইন করতে বলা যে এটা আমি কি করছো, কেন করছো, কিভাবে করছো এক্সপ্লেইন করো। এভাবে করতে শিখে তো যাও। ভাইয়া হচ্ছে এই পুরো ওয়ার্ল্ড যে হচ্ছে এআই এর দিকে আগাচ্ছে, মেশিন লার্নিং এর দিকে আগাচ্ছে, কিংবা এই সব স্টাফগুলো মানে দিন যাচ্ছে আরো বেশি ডেভেলপড হচ্ছে। তো পুরো পৃথিবী যখন এই দিকেই আগাচ্ছে, তো বাংলাদেশে এই আপনি বললেন যে এটা শেখার ক্ষেত্রে আপনি বললেন গুগল সার্চের কথা কিংবা ইউটিউবের কথা কিংবা এআই থেকে ইনস্ট্রাকশন নিয়ে শেখার কথা। তো এইগুলো কারিকুলামে আমাদের ন্যাশনাল কারিকুলামে কি ইনক্লুড করা সম্ভব না কোনোভাবে? যে দেখা যাচ্ছে আমরা 6 থেকে 10 এর কথাই যদি চিন্তা করি, ওদের যে আইসিটি বইটা, এগুলোতে আমরা মানে মোর অর লেস দেখতে পারি জাস্ট যে কম্পিউটার সম্পর্কে তাদেরকে থিওরিটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে যে কম্পিউটারে র্যাম কাকে বলে, রোম কাকে বলে, পাওয়ার অন কেমনে করতে হয় বা ওয়ার্ড এক্সেলে কীভাবে লিখতে হয়। তো এই জিনিসগুলাতে কি, যেহেতু আমরা এখন এআই কিংবা মেশিন লার্নিংয়ের দিকেই আগাচ্ছি, তো এই জিনিসগুলোকে আমরা সেই কারিকুলামে করতে পারি না? ওয়েল আই থিংক আমি শিক্ষাবিদ না, বাট আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে যে হয়তো 6-7 এর পোলাপানদের তো অ্যাকচুয়ালি ওরকমভাবে এআই মডেল বিল্ড করা শেখানো যাবে না। বাট ওদেরকে যে এক্সিস্টিং টুলস আছে সেগুলো সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া যেতে পারে। যেমন আগেকার কিন্তু কম্পিউটার লিটারেসি ছিল যে এক্সেল ইউজ করতে জানা, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে জানা। বাট এখনকার কম্পিউটার লিটারেসির ভিতরে কিন্তু আছে যে ChatGPT ইউজ করতে জানা। কিভাবে এআই ইউজ করে কোনো কাজ করতে মানে হেল্প নেওয়া যায়। আই থিংক এগুলো জিনিসপত্র অবভিয়াসলি কারিকুলামে এড করা যায়। আম আর আমি অবশ্য বলব আমাদের আইসিটি বই তেমন খারাপ না। আমি কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট আমার যে কম্পিউটার সায়েন্স সম্পর্কে নলেজ, ইনিশিয়াল যে বেসিক নলেজ ছিল ওটা আইসিটি বই থেকে কিন্তু অ্যাকোয়ার করছি। ইভেন আমাদের ইন্টারে আইসিটি বই কিন্তু যথেষ্ট হার্ড। যেমন এই যে ডেটাবেস চ্যাপ্টার ওইখানে কিন্তু অনেক কমপ্লেক্স এবং অ্যাডভান্স জিনিসপত্র কিন্তু আছে। সি প্রোগ্রামিং কিন্তু ভালোভাবে কভার করছে। তো আমার কাছে অবশ্য যেটা মনে হয় আই থিংক কারিকুলাম খুব বেশি ইস্যু নাই। মেইনলি হলো আমাদের স্কিল ইস্যু আছে টিচারদের ক্ষেত্রে। যেমন আইসিটির টিচার তারা ইভেন প্রোগ্রামিংই চান না। তারা লাইক নিজেরাই পারে না, স্কিপ করে যায়। তো আই থিংক ওইটাই মেইন ফোকাস করার মানে কারিকুলাম ইটস ওকে।
স্লাইটলি পরিমার্জন করা দরকার, বাট এর থেকে হলো টিচারদের স্কিলস এই জিনিসটা ইমপ্রুভ করা ট্রেন আপ করে, এটা হলো মেইন দরকার। দ্যাটস গ্রেট। তো ভাইয়া হচ্ছে এআই চ্যাট জিপিটির কথা আপনি অনেকবার উল্লেখ করলেন, বা চ্যাট জিপিটি ছাড়াও আরও আমরা বিভিন্ন জেনারেটিভ এআইও দেখতে পাচ্ছি বেশ পপুলার। সো বেশিরভাগ সময়ে এখন এইগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষ একটা কথা বারবার সব জায়গায় দেখা যাচ্ছে যে এআই হিউম্যানকে রিপ্লেস করে দেবে, বিভিন্ন জবকে রিপ্লেস করে দেবে। সো যেহেতু আপনি আবার সেই এআই নিয়েই কাজ করছেন, জেনারেটিভ এআই, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা কি হিউম্যান জবকে রিপ্লেস করতে পারবে কিনা? ওয়াও, অনেস্টলি করবে। আমি নিজেই লাইক ইমিডিয়েটলি অনেক কিছু দেখতেছি, যদিও আমি নিজেই এআই বিল্ড করতেছি, বাট নিজের কাজে রিপ্লেস করার জন্য, লিটারালি লাইক কাইন্ড লাইক ডেভিলস অ্যাডভোকেট। তো অনেস্ট ট্রুথ, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানে এক্সিস্টিং জব সেগুলো ডিসরাপ্ট হয়েছে। যেমন ফার্স্ট যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন কিন্তু এই যে স্টিম ইঞ্জিনের কারণে এই নর্মালি আগে যে হাতে তাঁত বোনা হতো, কাপড় বানানো হতো, পরে ওই জবগুলো একটু ডিস্টার্ব হয়ে কিন্তু মেশিন হলো। এরকম ইলেকট্রিসিটি আসার কারণে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়েছে, আবার ইন্টারনেট আসার কারণে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়েছে। বাট এআই জিনিসটাও লাইক এক্সট্রিমলি মানে হিউজ ডিসরাপশন তৈরি করবে। এটা আমি ফিয়ার মঙ্গারিং না, বাট অনেস্ট ট্রুথ, মানে আমি যেটা লাস্ট 2-3 ইয়ার্স ধরে মানে এআই ফিল্ডে কাজ করে যে জিনিসটা বুঝতে পারছি। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আগে আমার কোম্পানিতে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে গেলে আমি হলো কপিরাইটার হায়ার করতাম, যে ওয়েবসাইটের কপি, তারপর বিভিন্ন অ্যাডসের কপি, যে কোনো কিছু হোক, আমি কপিরাইটার হায়ার করতাম। বাট চ্যাট জিপিটি আসার পর থেকে কিন্তু আমি আর হায়ার করি না। আই নো হোয়াট আই নিড টু ডু, জাস্ট আমি বলি যে আমার এই কনটেক্সট অনুযায়ী তুমি আমাকে একটা কপি বানায় দাও, দেন আমি ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশনস করে একদম ফাইনালাইজ করে কিন্তু ইউজ করি। আচ্ছা, এটা গেল। আবার হলো ধরো ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেশনস, আগে দেখা যেত আমি কোনো কিছু ইলাস্ট্রেশনস ইউজ করলে হয় পাবলিকলি অ্যাভেলেবল ইলাস্ট্রেশনস ইউজ করা লাগতো, অথবা নিজেকে মানে কোনো কাউকে প্রফেশনাল কাউকে হায়ার করে একদম কাস্টম কোনো কিছু বের করা লাগতো, হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। বাট এখন কিন্তু কারো কাছে যেতে হয় না, আমার জেনারেটিভ এআই বিভিন্ন মডেল আছে, যেমন ফ্লাস্ক, তারপরে হলো এই স্টেবল ডিফিউশন, মিড জার্নি, এগুলো টুলস ব্যবহার করে কিন্তু লোগো, তারপরে হলো বিভিন্ন গ্রাফিক্স, অ্যাসেটস, এগুলো কিন্তু ক্রিয়েট করতেছি। সো অবভিয়াসলি এই কাজটা কিন্তু আগে আমি অন্য কাউকে দিয়ে করতাম। সো তাদের ক্ষেত্রে কিন্তু আম, দেখা যাচ্ছে যে জিনিসটা লাইক কাজটা কিন্তু আর তাদের কাছে যাচ্ছে না। So এগুলো গেল হলো ডিজাইন সেক্টরে, কপিরাইটিং সেক্টরে। আবার দেখো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আগে যে কাজটা করতে আমার 7 দিন লাগতো, এখন এআই দিয়ে আমি করলে কয়েক ঘন্টার ভিতর করে ফেলতে পারবো, লিটারালি। আগে হয়তো আমাদের জুনিয়র ডেভেলপার অনেক বেশি লাগতো, কারণ আমরা সিনিয়ররা আর্কিটেকচার করে দিতাম, ভাগ ভাগ করে দিতাম ছোটো টাস্ক, ওরা কাজ করতো। জুনিয়ররা স্ট্রাগল করতো ওই সেম কাজ করতে, হয়তো 7 দিন লাগতো। বাট এখন সিনিয়ররা ও জানে যে এক্স্যাক্টলি কী করতে হবে, যার কারণে এআই ইউজ করে এআইকে লেআউট দিয়ে দিলে, যে ইনস্ট্রাকশন দিয়ে দিলে ওই অনুযায়ী করতেছে। এখন খালি ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশনস করে আমার এক্স্যাক্ট যে মানে রিকোয়ারমেন্টস ওইটাতে ফুলফিল করলে হয়ে যাচ্ছে। সো যার কারণে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি মানে জাস্ট ইমিডিয়েটলি মানে অলরেডি অনেক জবস মানে ডিসরাপশন হচ্ছে। আর অনেস্ট একটা ট্রুথ, টেক জব মার্কেট এখন বর্তমানে খুব বেশি ভালো না, স্পেশালি ফর লাইক ইভেন ফর জুনিয়র্স। কারণ এমনিতেই ইকোনমি খারাপ, যার কারণে মানে টেক জবে হিউজ একটা ইম্প্যাক্ট পড়ছে, কারণ স্টার্টআপে ফান্ডিং কমে গেছে। আর সেকেন্ডলি হলো এআই আসার কারণে জুনিয়র ডেভেলপার এখন বেশি আর ওরকম কেউ হায়ারই করতেছে না। সো আই থিঙ্ক অবভিয়াসলি নিউ টাইপের জব আসবে, কারণ এর আগে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ছিল, বাট এটা একটু টাফ হয়তো, মানে অন্য ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে চেঞ্জটা একটু রিলেটিভলি মানে স্লো ছিল, বাট এইটাতে চেঞ্জটা মানে এক্সট্রিমলি ফাস্ট। ইভেন এত কিছু যে আসে ম্যাক্সিমাম লোকজন কিন্তু জানেই না, অথচ কিন্তু তাদের লাইফে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে, রাইট? যেহেতু আপনি বললেন যে জুনিয়র ডেভেলপারদের জন্য এখন জব মার্কেটের অবস্থা ভালো না, সো সেক্ষেত্রে যেহেতু এআই এটাকে রিপ্লেস অলরেডি করা শুরু করেছে বলা চলে, সেক্ষেত্রে যারা নতুন শিখতে চাচ্ছে তাদের কি শেখাটা আসলে উচিত হবে? আচ্ছা, অবভিয়াসলি আমি প্রোগ্রামিং জিনিসটাকে যেভাবে দেখি, ইটস নট অ্যাবাউট রাইটিং কোড, এটা হলো অ্যাবাউট সলভিং প্রবলেম। তা আপনাকে কোনো প্রবলেম দেওয়া হলো, আপনি ওই জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে ওইটাকে সলভেবল একটা চাঙ্কে নিয়ে আসবেন, দেন ওভারঅল ফ্লোটা কমপ্লিট করে একটা আউটপুট নিয়ে আসবেন। সো আমি হলো এভাবে দেখি। তো এই স্কিলটা রিগার্ডলেস অফ এআই দিয়ে করি। মানে ধরেন এখন হয়তো আগে হয়তো কোড লেখা লাগতো হাতে হাতে, এভরি লাইন অফ কোড। এখন হয়তো আমার এভরি লাইন অফ কোড হাতে হাতে লেখা লাগে না, আমি জাস্ট মডিউলস বাই মডিউলস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে ইনস্ট্রাকশনস দিয়ে অটোমেটিক্যালি করে ফেলে। আগে যে জিনিসটা করতে আধা ঘন্টা লাগতো, এখন 3 মিনিট লাগে। আচ্ছা, তো আমি বলবো যে আই থিঙ্ক যারা প্রোগ্রামিং শিখতে চায়, দিস ইজ এ ভেরি গুড টাইম।
মানে এটা হয়তো মনে হইতে পারে আমি ভয় দেখাচ্ছি যে জব নাই, আবার আমি বলতেছি গুড টাইম। কারণ কি আমি মনে হয় আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে? প্রোগ্রামিং এর লাইক জবের নেচার চেঞ্জ হবে। বাট কিন্তু ডিমান্ড ঠিকই থাকবে। যেমন ধরো ওই যে তাঁত থেকে যখন আমরা করলাম, মানে এই পাওয়ার লুমে গেলাম, তখন কিন্তু কাপড়ের চাহিদা কমে নাই, আরো বাড়ছে। কারণ কি তখন সবাই এফোর্ড করতে পারতেছে। কারণ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তৈরি করলে জিনিসটার দাম কমে যায়। তখন মানে আগে যেরকম লোকজন একটা কাপড় দিয়ে মানে শাড়ি, আবার মানে উম মেয়েরা যেরকম এক শাড়ি দিয়ে কিন্তু আগে কিন্তু ওই নরমাল কিন্তু এই যে পড়তো না। জাস্ট একটা কাপড়ই পড়তো। আবার সবাই কিন্তু এফোর্ডও করতে পারতো না কাপড়-চোপড়। বাট ইন্ডাস্ট্রিয়াল এই যে পাওয়ার লুম আসার কারণে কিন্তু সবাই কিন্তু করতে পারছে। চাহিদা কিন্তু বাড়ছে। তো সেম ওয়েতে আমি মনে করি আই থিংক সফটওয়্যারের চাহিদা আরো বাড়তে থাকবে। কারণ এই জিনিসটা আরো ডেমোক্রেটাইজড হচ্ছে। আগে সফটওয়্যার বানাইতে অনেক এক্সপেনসিভ ছিল, অনেক টাইম লাগতো। বাট এখন মানে এআই এর কারণে আরো ফাস্ট হবে। তখন দেখা যাবে যে পার ইউজ যে আমি এআই কে বলব, নরমাল ইউজারই বলবে যে, "আচ্ছা তুমি আমাকে একটা ক্যালকুলেটর অ্যাপ বানায় দাও।" যে ধরো টিপস আ স্প্লিটিং একটা অ্যাপ বানায় দাও। যেমন ইভেন এখন ChatGPT তারপরে Anthropic এই টাইপের কোনো এআই মডেলকে বললে ওরা কিন্তু এখনই করে দিতে পারে যে ওয়ার্কিং ভার্সনস। আই থিংক তখন মানে এই যে এরকম লাইক ইউজ কেস এর জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাপ বানাইতে পারব। আর যেহেতু বললাম যে প্রোগ্রামারদের মেইন স্কিলস হলো অ্যানালিটিক্যাল স্কিলস, যে প্রবলেম স্টেপ বাই স্টেপ ভাগ করে পরে এই জিনিসটাকে সলভ করা। আই থিংক ওইটা সবসময়ই ভ্যালুয়েবল হবে। সো হয়তো এখন হয়তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতেছি, তখন হয়তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে করব। আর আরেকটা ব্যাপার যে আমাদের জবের যে মার্কেটের নেচার এখন হয়তো ডাউন ছিল মেইনলি ইকোনমিক রিসেশনের কারণে। কোভিডের যে ইমপ্যাক্ট ওইটার কারণে। বাট এটা খুব তাড়াতাড়ি হয়তো মানে নেক্সট 6 মান্থ 1 ইয়ারের ভিতরে বাউন্স ব্যাক করার কথা। সো তখন হয়তো আবার নতুন করে মানে হায়ারিং আবার বেড়ে যাবে। বাট কি একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হলো যে আগে জুনিয়র ডেভেলপারের থেকে হয়তো যেই জিনিসটা ৭ দিনে করার জন্য এক্সপেক্ট করতাম, কারণ ওদের ফিগার আউট করতে হতো, ডকুমেন্টেশন পড়তে হতো, Stack Overflow ঘাঁটতে হতো, Google ঘাঁটতে হতো, ফোরাম ঘাঁটতে হতো, ঘেঁটে অ্যান্সারটা জেনারেট করতে হতো। বাট এখন হয়তো আমি এক্সপেক্ট করব যে ১ দিনের ভিতরে করবে। কারণ এখন এআই আছে। তুমি ওইখান থেকে আস্ক করে ব্যাক অ্যান্ড ফোর্থ তোমার এক্সাক্ট মানে সলিউশনসটা পেয়ে যাবা। তো এখন এক্সপেকটেশনসটা চেঞ্জ হইছে। আগে যেমন ডিজাইনার থেকে আমরা এক্সপেক্ট করতাম যে হয়তো একটা ডিজাইন ইলাস্ট্রেশনস করতে ৭ দিন লাগবে। এখন ওইটা আমরা এক্সপেক্ট করি যে তুমি এআই দিয়ে আইডিয়েশন করবা কয়েক ০.৫ ঘন্টা ১ ঘন্টায়, দেন তুমি ওইটাকে মানে ইনরিচ করে ফেলবা। ১ দিনের ভিতর ডেলিভারি চায়। তো এক্সপেকটেশনসটা এখন একটু বেড়ে যাচ্ছে। বাট কাজ কিন্তু ঠিকই। তো এই যে এইভাবে মানে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই সব ধরনের কাজের ক্ষেত্রেই এআইটা হেল্প করছে। আমারও মনে হয় যে এই ক্ষেত্রে আসলে এআই থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য হলেও আমি যে আউটপুটটা নিচ্ছি সেটা আমার জানা থাকা উচিত। সো বাট এই ক্ষেত্রে মানে আমি নরমালি যেটা দেখি আশেপাশে আমাদের মানে অন্যান্য দেশের তুলনায় কিংবা অন্যান্য কান্ট্রির তুলনায় আমাদের দেশে দেখা যাচ্ছে এই এআই নিয়ে অ্যাওয়ারনেসটা ওইভাবে অতটা না। দেখা যাচ্ছে আমরা ChatGPT ইউজ করছে অনেকে, বাট সিম্পল টাস্কের জন্য, যেটা তারা নর্মালি একটা গুগল সার্চেও করে ফেলতে পারবে। সেটা তাদের হেল্প হচ্ছে, টাইম সেভ করছে, ঠিক আছে। বাট তারা প্রপার ইউটিলাইজেশনটা কেন জানি করতে পারতেছে না, বা তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য যে তারা ইউজ করবে, মানে তারা ইউজ কেসটা কেন জানি খুঁজে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি আমাদের অ্যাওয়ারনেসটা কিভাবে বাড়ানো যেতে পারে? আচ্ছা। না, এটা একটা ভালো পয়েন্ট। আম আই থিংক আমাদের হইছে কি মানে ইন্টারনেট বলতে আমরা জানি যে YouTube আর Facebook। মোস্ট অফ দি বাংলাদেশী লোকজনের জন্য এটাই হলো সীমাবদ্ধ। আর ২-১ জন হয়তো Google চেনে, এই আরকি। তো সেই ক্ষেত্রে নতুন একটা টুলস আ মানে ওল্ডার জেনারেশনকে দেওয়া এটা একটু রিলেটিভলি হার্ডই কমিউনিকেশনস এর ব্যাপারটা। আর অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কি মানে ইভেন আমি দেখি যে নট জাস্ট ফর ওল্ডার, ইভেন নিউ জেনারেশনসই পোলাপান যারা স্টুডেন্ট তারাই ঠিকমতো ChatGPT ইউজ করতে পারে না। অথচ কিন্তু আম এইখানে কিন্তু লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এমন কোনো স্পেশাল ইনস্ট্রাকশনস দিতে হয় না তা কিন্তু না। বাট এটা পারে না। বাট আই থিংক এই যে অ্যাওয়ারনেস কিভাবে হতে পারে? যেমন এক ক্লাসমেট করতেছে, ও আবার সবাইকে জানাচ্ছে। তো এইভাবে হবে। বাট আরো honestly আরেকটা জিনিস হলো যে শুধু যে আমাদের বাংলাদেশেই সমস্যা তা না। প্রায় সবারই। মানে অ্যাকচুয়ালি যেকোনো টেকনোলজি অ্যাডপ্ট হতে সময় লাগে। বাট ChatGPT ওয়াজ দি মোস্ট লাইক ভাইরাল, সবচেয়ে ফাস্ট মানে 1 মিলিয়ন হলো ইউজার এই টেকনোলজি। আ পুরা হিউম্যান সিভিলাইজেশনস এর ইতিহাসে এই টেকনোলজি অ্যাডপ্ট হইছে। 1 মিলিয়ন পিপল সবচেয়ে ফাস্টেস্ট। আমি এক্সাক্ট নাম্বারটা জানি না। মেবি কয়েকদিনে হয়তো। তো এই আরকি। সো সেদিক থেকে আই থিংক ইটস নট দ্যাট ব্যাড। আর যাদের দরকার মানে আমি কাইন্ডা লাইক এই টাইপের কম্পিটিশনে বিশ্বাসী। যার দরকার সে এমনি খুঁজেই নিবে। তবে হ্যাঁ, জানানো ভালো। মানে আশেপাশে
যারা হয়তো স্টুডেন্ট তারা তাদের ফ্রেন্ডদের জানাবে, যারা হয়তো মানে ফ্যাকাল্টি তাদের কলিগদের জানাবে, এরকম করলে মানে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তো এখন একটা বেশ কি বলা যায় আনট্রেডিশনাল একটা কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আমরা এরকম মিথ বলা যায় বা এরকম বিষয় শুনতে পারি বা আগে আমরা শুনতাম যে এমন একটা সময় চলে আসবে যে যখন দেখা যাচ্ছে হিউম্যানদেরকে রোবট কন্ট্রোল করবে বা এই টাইপের ব্যাপার স্যাপার শোনা যায়। সো এইরকম কি কখনো সময় আসা সম্ভব যেখানে এআই নিজেদেরকে নিজেরাই ডেভেলপ করছে কিংবা এআই আরেকটা এআই প্রোডাক্ট নিজেরাই লঞ্চ করে ফেলছে? আই থিঙ্ক এটা খুবই নিয়ার ফিউচারে। আমি পার্সোনালি বিলিভ করি, কারণ অলরেডি আমরা দেখতেছি। আমি নিজে একটা মানে নতুন একটা কোম্পানি বিল্ডিংয়ের মানে প্রসেসে আছি। সেটা হলো যে একটা ভয়েস এজেন্ট। ওটা কী করবে, আমরা একটা প্রোডাক্ট বিল্ড করতেছি, মানে এআই এজেন্ট বিল্ড করতেছি, যেটা কি তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি কাজে লাগাবা রিয়েল এমপ্লয়ি হিসেবে। যেমন তোমার কল করার জন্য, সেলসের জন্য তুমি লোকজনকে কোল্ড কল করতে না, ওই কাজটা এখন এআই এজেন্ট করে দিবে। তুমি ইনস্ট্রাকশনস দিবা যে এই লোককে কল করো। ইভেন ও নিজেও মানে ওই লিডও খুঁজে বের করতে পারবে তুমি যদি ওইরকম ইনস্ট্রাকশনস দাও। তো বের করে তোমাকে অটোমেটিক্যাল কল করতে থাকবে, যারা বুক হবে তাদেরকে আবার ফার্দার মনে করো তোমাদের সাথে কানেক্ট করে দেওয়া, কিংবা পরবর্তীতে হয়তো নিজেই হ্যান্ডেল করবে এই টাইপের। তো অলরেডি তোমার মানে এআই নিজেরাই নিজেদেরকে হ্যান্ডেল করা, এই জিনিসটা করা শুরু করে দিচ্ছে। এটাকে বলা হয় হলো এআই এজেন্ট। মানে চ্যাট জিপিটি তো আছে, এটা হলো মেইন ড্রাইভার হলো তুমি। বাট ওই চ্যাট জিপিটি রিলেটেড এলএলএম প্লাস আরও কিছু অ্যাডিশনাল কোনো টেকনোলজি ইউজ করে আমরা একটা যখন কমপ্লিটলি একটা প্যাকেজ বানাই স্পেসিফিক কোনো টাস্কের জন্য, এটা অলরেডি করে ফেলতেছে। সো দ্যাট। আর আরেকটা বললো যে এআই নিজেদেরকে ট্রেন করবে। অলরেডি কিন্তু এআই কোড লেখা শুরু করছে। তো এখন অবশ্য হয়তো অত বেশি কমপ্লেক্স কোড এন্ড টু এন্ড প্রসেস এরকম করে না, বাট আই থিঙ্ক নিয়ার ফিউচারে এটা করবে। প্রোগ্রেস যদি 0.01% হয়, বাট উইথ এনাফ টাইম এটা কিন্তু ওই লেভেলে রিচ করবে। লাইক এটা কি কোম্পানিটার সময় এটা টোটালি আউট অফ কন্ট্রোলে চলে যাওয়ার সম্ভব? ওয়েল হিউজ একটা রিস্ক আছে। তোমরা ওপেন এআই ড্রামা বলে একটা ইয়ে আছে, কনসেপ্ট আছে। কয়েকদিন পরই ওপেন এআই মানে লিডারশিপ লেভেলের লোকরা ওরা হলো জব কুইট করতেছে। এই জিনিসটা কী কারণে? ওরা বলতেছে যে ওপেন এআই এনাফ মানে ইম্পর্টেন্স দিচ্ছে না সিকিউরিটিতে। সেফলি এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটাতে বিল্ড করতে ওরা এই ফোকাসটা করতেছে না। যাক, ওইটা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই। এআই আছে 3 টাইপের জেনারেল সেন্সে। একটা হলো ন্যারো ইন্টেলিজেন্স, একটা জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা হলো সুপার ইন্টেলিজেন্স। আমরা এখন যা দেখতেছি জেনারেল সেন্সে যে এগুলো ন্যারো ইন্টেলিজেন্স, যেমন ধরো গুগল সার্চে ন্যারো ইন্টেলিজেন্স শুধুমাত্র ওই স্পেসিফিক টাস্ক ফলো করে। আবার আমরা যে এআই এজেন্টস বিল্ড করবো এটাও বলতে গেলে ন্যারো ইন্টেলিজেন্স এর ভিতরেই পড়ে। যদিও এখন অনেক জেনারেল সেন্স আছে, বাট তারপরে ন্যারো ইন্টেলিজেন্স ও শুধুমাত্র ভয়েসে কাজ করতে পারে, বাট অন্য কোনো কিছু তো হয়তো পারে না। আম, তো জেনারেল ইন্টেলিজেন্স কী হবে, যা একজন হিউম্যান যেরকম পারফর্ম করতে পারে বিভিন্ন জব, আমরা কিন্তু মাল্টিপারপাস প্রাণী। যে আমি কথা বলতে পারি, আমি রাইট করতে পারি, আমি ইন্টেলিজেন্টের ডিসিশন নিতে পারি, আমি অনেক কিছু করতে পারি। এআই কিন্তু এখন ওই লেভেলে চায় না। হয়তো হ্যাঁ, থিঙ্কিং লেভেল এখন ওরকম গেছে, বাট ফিজিক্যাল কোনো অ্যাট্রিবিউশনস নাই। তো এই যখন মানে হিউম্যান লেভেলে চলে আসবে তখন ওটাকে বলা হবে হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর যখন হিউম্যান লেভেল সারপাস করবে তখন ওটাকে বলা সুপার ইন্টেলিজেন্স, যে 1000 হিউম্যান একসাথে হলে যা হবে এক এআই তার থেকে বেশি। তো ওই ক্ষেত্রে আমাদের জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হলো সবাই হলো টার্গেট নিচ্ছে, যেমন গুগল, তারপর হলো তোমার এই ওপেন এআই, তারপর হলো এসএসআই যে সুপার সেভ ইন্টেলিজেন্স, তারপরে হলো মিস্ট্রাল, মানে সব কোম্পানি, তারপরে মেটা, সব কোম্পানি ট্রাই করতেছে এজিআই বিল্ড করার জন্য, যে কে কত পাওয়ারফুল এজিআই বিল্ড করতে পারে। তো এইটা আসলে অ্যাকচুয়ালি কী হবে, মানে এইটা অনেস্টলি কেউই 100% শিওর জানে না। প্রত্যেকের জাস্ট অপিনিয়ন আছে, কারণ এই জিনিসটা তো এর আগে কখনো ঘটে নাই। কারণ আমরা এই হিউম্যান সিভিলাইজেশনসের শুরু থেকে আমরা সবচেয়ে স্মার্ট মানে প্রাণী ছিলাম। তো এর আগে কখনো আমাদের ইন্টেলিজেন্সকে কেউ চ্যালেঞ্জ করে নাই। So এরপরে কী হবে এটা নিয়ে অনেক হাইপোথিসিস আছে। যেমন এলিজার ওয়াদাভস্কি নামে একটা লোক আছে, উনি হলো 2000 সাল থেকে মানে এজিআই রিস্ক নিয়ে মানে কথা বলতেছে, রিসার্চ করতেছে। তো ওর কথা যে এজিআই বর্তমানে মানে জেল দিকে যাচ্ছে, যে পথে যাচ্ছে, আমাদের পুরো হিউম্যান সিভিলাইজেশন ধ্বংস করে দিবে। ইভেন ইলন মাস্কও এটা বিলিভ করে যে যদি এআই যদি রাইট হতে বিল্ড না করা হয় তাহলে পুরো হিউম্যান সিভিলাইজেশন কলাপস করার ইয়ে আছে। একটা থিওরি আছে, এটা হলো যে পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার। যে তুমি একটা এআই বানাইলা, ওই এআই এর গোলস দিয়ে দিলা যে পেপার ক্লিপ ম্যাক্স, তোমার কাজই হলো পেপার ক্লিপ বানানো, তুমি যত সম্ভব পেপার ক্লিপ বানাইতে পারো, মানে তোমার হলো তত রিওয়ার্ডিং। তো ওই এআই সাপোজ ধরো যে ওর গোলস শুধু এটাই,
বাট আমাদের আদার্স কোনো হিউম্যান ভ্যালু তার নাই। সে কি করবে যে পুরা দুনিয়ার যত মেটাল আছে সবগুলো গলায় সে হলো মানে পেপার ক্লিপ বানাবে। দেখো ওর কিন্তু গোলস ঠিকই হইছে। আমরা নিজে কিন্তু এআইকে বলেই দিছি যে আমি কিন্তু এটা চাই। বাট ও কিন্তু অন্য কোনো কনটেক্সট ধরে নাই যে হিউম্যান বেঁচে থাকতে হয়তো এগুলো লাগবে, আমার এটা করা যাবে না। তো যার কারণে তোমার ইনস্ট্রাকশনস ঠিকই পালন করে, বাট আমাদের কিন্তু পুরো হিউম্যান সিভিলাইজেশন কিন্তু কলাপস করে ফেলছে। তো এই টাইপের, এটা যদিও সিলি এক্সাম্পলস, বাট এটাই যে মিস অ্যালাইনমেন্ট, যে আমরা যেরকম এক্সপেক্ট করতেছি এআই এর যে বিহেভিয়ারটা জেনারেল ইন্টেলিজেন্স থেকে, তো সেটা যদি আমরা রাইট ওয়েতে এআই এর সাথে কনভিন্স না করতে পারি, তাহলে হয়তো এই টাইপের সিচুয়েশন হইতে পারে যে আমরা হয়তো ইনস্ট্রাকশনস যেমন আমাদের হিউম্যান ভ্যালু এটাই কিন্তু সবার সাথে ম্যাচ হয় না। যেমন কেউ বলে যে অ্যাবর্শন ইজ গুড, কেউ বলে অ্যাবর্শন ইজ ব্যাড, আবার মানে এক এক কালচারে কিন্তু এক এক রকম। সো সেই ক্ষেত্রে তুমি তাহলে কী করবা? ইউনিভার্সাল তো আমাদের কোনো ভ্যালু নাই। সো তখন যার এজিআই সে হয়তো এক কাজ করতেছে যে মানে লাইক অ্যাবর্শন রাইটসের জন্য সে মারামারি করা শুরু করছে, আবার আর এক এজিআই হলো অ্যাবর্শন রাইটসে মানে এটা খারাপ যে মানুষকে মেরে ফেলতেছে এটার জন্য মানে এটা বিরুদ্ধে কাজ করতেছে। সো এইটাই লাইক এটা হলো বিগ রিস্ক। মানে উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বাট দেয়ার ইজ এ হিউজ রিস্ক। হ্যাঁ, তার মানে আলটিমেটলি সামারাইজ করে বলতে গেলে দেয়ার্স আ হাই চান্স যে এআই হিউম্যানের উপর ডমিনেট করতে পারে। ওয়েল ডমিনেট আমি খুব বেশি ওয়ারিড না। আমি মেইনলি আমার পার্সোনাল অপিনিয়ন যেটা বলতেছি, আমি ওয়ারিড হলো যে মিস অ্যালাইনমেন্ট। যে ডমিনেশন ঠিক আছে পরে আছে, বাট মিস অ্যালাইনমেন্ট হলে ইভেন এই যে পেপার ক্লিপ ম্যাক্সিমাইজেশন যেটা স্লাইট মিস অ্যালাইনমেন্ট হলে আমরা পুরো হিউম্যান সিভিলাইজেশন নিউক্ট হইতে কোনো সময় লাগবে না লিটারালি। সো আমি ওইটা নিয়ে বেশি ওয়ার্ড। কারণ ডমিনেন্স সেটা আমরা হয়তো ওই যে সবাই ছোটোবেলায় টার্মিনেটর মুভি দেখে বড় হয়েছি। আই থিঙ্ক ওই টাইপের সিনিয়রও ভেরি হাইলি আনলাইকলি। কারণ ওইভাবেই মানে সবাই এটা কমন সেন্স যে ভাই এআইকে মানুষকে মারতে দেওয়া যাবে না ওইভাবে। যদিও এখন মারতেছে, যখন এআই ইউজ করে প্যালেস্টাইনে মানে ড্রোন ইউজ করে কিন্তু টার্গেট করে মারা হচ্ছে। মানে এখন এআই তো অবভিয়াসলি ব্যাটল ফিল্ডে আছে, বা টার্মিনেটর লেভেলে ওটাও হয়তো একসময় আসবে, বাট এটা ওইভাবে অত বেশি রিস্কি না। কিন্তু মেইন রিস্কই হলো মিস অ্যালাইনমেন্ট। সে কথার কথা যেহেতু এআই যত ইন্টেলিজেন্ট হবে তখন আমরা হয়তো ভাববো যে ঠিক আছে মানুষের থেকে এআই বেটার ডিসিশনস নিতে পারে। তখন হয়তো আমরা নিউক্লিয়ার কোডের অ্যাক্সেস দিয়ে দেবো যে এখন কি লঞ্চ করা দরকার না কি করার দরকার না। স্লাইড যদি মিস অ্যালাইনমেন্ট হয় বুম, উই আর গড। যত আমাদের নিউক আছে পুরা হিউম্যান সিভিলাইজেশনকে ধ্বংস করে দিতে মোর দেন এনাফ। তো এটা হলো মেইন রিস্ক আমি যেটা ভাবি। বাট কাইন্ডা বলতে গেলে এই জিনিসটা অ্যাটলিস্ট আমার টাইপের লোকজনের আউট অফ কন্ট্রোল কাজ করতেছে অনেকে। যেমন মানে ইলন মাস্ক এই জিনিসটা মানে কমিউনিকেট করা ট্রাই করতেছে, প্লাস আরও অনেক এআই ফিল্ডের লোকজন সবাইকে এই জিনিসটা সম্পর্কে মানে জানানোর জন্য। বাট লেটস সি হোয়াট উইল হ্যাপেন। লেটস সি। তো ভাইয়া, আপনি যেহেতু এই ফিল্ডে এই সেক্টরে বাংলাদেশের মার্কেটটি থেকেই কাজ করছেন, সো এক্ষেত্রে এই পুরো জিনিসটার বা যদি ভেরি স্পেসিফিকলি বলতে চাই যে এআই কিংবা মেশিন লার্নিংয়ের এই পুরো সেক্টরটাতে বাংলাদেশে মার্কেটটা কীরকম? ওয়েল আই থিঙ্ক আমাদের দেশের মার্কেট ভেরি স্মল, বাট যেহেতু সফটওয়্যারের একটা সুবিধা হলো ফিজিক্যাল কোনো গুডস নাই, আমরা দেশে বানায় বিদেশে সেল করতে পারবো। যেমন আমাদের যতগুলো প্রোডাক্ট, আমাদের শুধুমাত্র প্রথমে মূল্যগত প্রোডাক্টটা লোকাল ছিল, ওইখানে বলতে গেলে বিশাল একটা থাপ্পড় খেয়ে রিয়ালাইজ করছি যে বাংলাদেশ মার্কেট ইজ নট রেডি, উই শুড বিল্ড ফর গ্লোবাল। আমাদের একটা সুবিধা আছে লো মনে করো হিউম্যান কস্ট, তো সেটা ইউটিলাইজ করে আমরা যদি গ্লোবাল কোনো প্রোডাক্ট বানাই, কারণ আমাদের আই থিঙ্ক ট্যালেন্টের কোনো ঘাটতি না, আমরা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল লেভেলের কোয়ালিটি বানাইতে পারি, দ্যাট দ্যাট ডাজ মানে ওইটাতে কোনো ইস্যু নয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানে বাংলাদেশের যে অপরচুনিটি কয়টা আছে এটা দেখার দরকার নেই, আমার ইন্টারন্যাশনালি অপরচুনিটি আমরা এখান থেকে ট্যাপ করতে পারবো। তাহলে কি মানে এই মার্কেট সাইজটাকে আরো বড় করার মানে চেষ্টা চালান এবার সেই ক্ষেত্রে আমাদের কি করা? আই থিঙ্ক আমাদের যে জিনিসটা নাই সেটা হলো যে এনাফ অন্টারপ্রিনর নাই, এনাফ লাইক রিস্ক টেকার নাই। এটার বিভিন্ন রিজনও আছে, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক না। যেমন আমাদের আমি নিজের এক্সাম্পল দেই, আমি মোটামুটি বাংলাদেশি স্ট্যান্ডার্ড একটা হ্যান্ডসাম কিন্তু আর্ন করি এভিয়া, অথচ আমি কিন্তু ব্যাংকে গেলে আমি ইভেন বলতে গেলে ক্রেডিট কার্ডই পাবো না লিটারালি। কারণ কি আমি লোকালি কোনো কিছু করি না, আবার একটা ব্যাংক লোন পাবো না আমার বিজনেসের জন্য, কারণ আমার কোনো ফিজিক্যাল কোনো অ্যাসেট নাই। তো তারপর আবার একটা বিজনেস রেজিস্টার করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ হ্যাসেল। আমি সেজন্য বাংলাদেশে বিজনেস রেজিস্টারই করিনি, আমি ইউকেতে বিজনেস রেজিস্টার করে সেই এন্টিটি দিয়ে কিন্তু কাজ করতেছি। আমার হয়তো ইভেনচুয়ালি ইউকেতে কিন্তু ট্যাক্স দিতে হবে, বাংলাদেশ কিন্তু এখান থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। আবার মানে ব্যুরোক্রেসি তো আছেই, মানে ওভারঅল সব কিছু চিন্তা করলে আমাদের বিজনেসের ক্ষেত্রে মানে দুনিয়ার সবচেয়ে ওর্স্ট ইন্ডেক্স যে আমাদের বিজনেস ইজিনেসের ক্ষেত্রে।
তো এদিক থেকে আই থিঙ্ক গভর্নমেন্টে হিউজ একটা স্কোপ আছে কাজ করার, যে এই মডার্ন ডে যেগুলো ব্যাপার-স্যাপার আছে সেগুলোতে হেল্প করা। আবার আমরা এখানে ধরো ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট বিল্ড করতে চাই, পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এক্সট্রিমলি ঝামেলা। ফ্রিল্যান্সার ক্ষেত্রে বলো, আবার ধরো প্রোডাক্টের ক্ষেত্রেও। যেমন স্ট্রাইপ হলো প্রোডাক্টের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট পপুলার একটা ইয়া। ওটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। ওইটাতে Amazon আমরা ওইটা অ্যাক্সেস নেওয়ার জন্য হ্যাঁ, ইউএস কিংবা ইউকে মানে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হলো তোমার কোম্পানি রেজিস্ট্রেশন লাগে। তো আমরা ওইটাতে করে কিন্তু করা লাগছে। সো এই আই থিঙ্ক এইগুলা মানে করার জন্য গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আর মানে বিজনেসের যে ইজিনেসটা, এটা যাতে মনে করো খুবই হয়, ইজি হয়। তারপর ইনসেনটিভ দেওয়া, তারপর লোন দেওয়া, লোকজনকে ইনভলভ করা, এইগুলা নলেজ শেয়ার করা, এই টাইপের আরকি। এখানে হিউজ স্কোপ আছে। এখন যারা করতেছে সবাই নিজ দায়িত্বে অনেক কষ্ট করে কিন্তু করতেছে। বাট অথচ কিন্তু পোটেনশিয়াল আছে যে আমাদের দেশে যেহেতু জব মানে আনএমপ্লয়েড লোকজন প্রচুর। সো ধরো কথার কথা এই আনএমপ্লয়েড লোকজনের শতকরা 5% কিংবা 10% জনকে যদি এন্টারপ্রেনিউর বানানো যায়, বাকি সবার কিন্তু কর্মসংস্থান হয়ে যাবে। আর সফটওয়্যার ফিল্ডে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে লিমিট নাই। আর আমাদের ট্যালেন্টেড আই থিঙ্ক বলব না যে খুব বেশি যে আনস্মার্ট তা না। উই আর ফেয়ারলি স্মার্ট। অনেক লোকজন আছে। তো এরা গ্লোবাল প্রোডাক্ট বানাইতে পারবে। বাট ভয় পায় আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, নলেজ নাই, এই আরকি। এটা হলো মেইন ব্যাপার। মানে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে প্রপার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় এটাকে গ্রো আপ করার, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশও অনেক ভালো একটা ফিউচার। হ্যাঁ, আগায় যাবে। ট্যাক্স হিউজ একটা অ্যামাউন্ট অফ ট্যাক্স পাবে গভর্নমেন্ট। আর আনএমপ্লয়মেন্ট কমে যাবে। ওভারঅল মানে সবকিছুর দিকে আমরা প্রসপারাস হব। এই যেমন ধরো ইস্টার্ন ইউরোপিয়ান অনেক কান্ট্রি কিন্তু এখন এগুলো করতেছে। ওদের কিন্তু পলিসি কিন্তু আগেও খুবই শিটি ছিল, বাট এখন সবকিছু ইজি করে দিচ্ছে। তো আমাদের এই টাইপের আই থিঙ্ক অ্যাডপশন নেওয়া উচিত। তো ভাইয়া এআই নিয়ে বা এইসব মেশিন লার্নিং বা প্রোগ্রামিং এইসব নিয়ে অনেক কথাবার্তা বললাম, আপনার প্রফেশনাল লাইফ নিয়েও অনেক কথাবার্তা বললাম। তো ওভারঅলি যদি এখন সামারাইজ করতে চাই এই সব কিছু মিলিয়ে আপনার এই এত কম বয়সে এত কিছু চালাচ্ছেন, সো ওভারঅলি নিজের কাছে কীরকম মনে হয় যে এত কম বয়সে এত কিছু করতে পারার যে ব্যাপারটা? ওয়েল আমি অবশ্য প্রসেসটা এনজয় করি। ফার্স্ট অফ অল যে আই লাভ বিল্ডিং স্টাফ। তো এইটা আমার মানে যেটা বললাম যে সিঙ্গল ওয়ার্ড দিয়ে যদি ডিসক্রাইব করতে হবে, আই এম এ বিল্ডার। তো ওই প্রসেসে আছি, আই ফিল ভেরি গুড। আর আরেকটা ব্যাপার হলো আমার বলতে গেলে প্যাশন প্লাস ওয়ার্ক ২ টা ম্যাচ করছে। সো এইজন্য আমি যদি এভরিডে প্রায় অন এভারেজ লাইক এভরি উইকে 80 to 90 আওয়ার্স পার উইকে কাজ করি। মানে অন এভারেজ 14 to 16 আওয়ার্স এ ডে। বাট স্টিল ইট ডাজন্ট লাইক ফিল টায়ারিং টু মি বিকজ আই জাস্ট এনজয় ইট। মানে আমার কাছে এটা ছেলে খেলা মনে হয়। এই আরকি। সো আপনার যেই ফিল্ডে আগাচ্ছেন কিংবা আপনার কোম্পানি নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি? বা আপনি আপনার কোম্পানিটাকে আসলে কীরকম পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আপনি এটা থেকে মনে হবে যে আমি সাকসেসফুল, এখন আমি এটা থেকে সরে আসবো বা রিটায়ারমেন্টে চলে যাবো? আচ্ছা। ওয়েল ট্রেডিশনাল সেন্সে আমি হয়তো কখনোই রিটায়ার করতে পারবো না। কারণ আমার বিল্ডার মাইন্ডসেট। হয়তো যতদিন বেঁচে থাকবো একটা না একটা প্রজেক্ট করতেই থাকবো। হ্যাঁ, হয়তো সারা জীবন যে সফটওয়্যার করবো তা না। হয়তো অন্য কোনো ইন্টারেস্টে আমি নিজেকে ইনভলভ করতে পারি। বাট শর্টার টার্মে আমার প্ল্যান হলো যে আমার কোম্পানিটাকে আমরা এখন রিমোটলি কাজ করি। একটা রিমোট ফার্স্ট আম যে গুড পেমেন্ট দেয়, মানে আমার এমপ্লয়িদের গুড একটা স্যালারি প্লাস তাদের গুড একটা লাইফস্টাইল, অ্যাসিনক্রোনাস এরকম একটা কালচারের একটা কোম্পানি, ফান উই মানে ইন্টারেস্টিং প্রজেক্টে কাজ করতেছি। এরকম একটা প্রজেক্ট কোম্পানিতে দাঁড় করানো, যেটা অলরেডি ওই পথেই আছি আমরা। আর আমাদের কিছু হয়তো পোর্টফোলিও অফ প্রোডাক্টস থাকবে যেটা ইন্টারন্যাশনালি লোকজন ইউজ করতেছে। সেখান থেকে আমরা কমফোর্টেবল একটা অ্যামাউন্ট এভরি মান্থে আসতেছে। সেলস টাইপের প্রোডাক্টে মানে মান্থলি এমআরআর আসতেছে। তো এটা হলো শর্ট টার্ম গোল। আর লঙ্গার টার্মে হলো এগুলা মানে কোম্পানিগুলো অটো পাইলটে চলতে থাকবে। আমার যাতে ম্যানুয়ালি তেমন কিছু না করে, আমি যাতে নতুন কিছুতে কাজ করতে পারি। সো আমার মানে নিয়ার লাইক মিড টার্ম গোল হিসেবে বলতে পারবো যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করা। যাতে আমি এনাফ ওয়েলথ ব্যাকগ্রাউন্ড থেকে আর্ন হইতে থাকে, যেটার কারণে আমার প্লাস আমার ফ্যামিলি প্লাস আমার উপর ডিপেন্ডেন্ট যেগুলো লোকজন আছে তাদের যখন যাতে মানি নিয়ে কোনো টেনশন না করতে হয় বেসিক লাইফ লিডিং এর জন্য। কারণ ওইটা সলভ হলে আমি তখন আরও রিস্কি বেট নিতে পারবো। আরও হয়তো মানে বিগ প্ল্যান নিয়ে বিগ আইডিয়া নিয়ে কাজ করতে হবে। এখন আমি স্মল স্কেলে এরকমভাবে হাঁটি পা করে আগাচ্ছি। সো ভাইয়া অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক কিছু নতুন করে জানতে পারলাম, নতুন করে বুঝতে পারলাম। সো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মাঝে সময় বের করে আমাদের এখানে আসার জন্য। সো দর্শক, এই ছিল আজকের এই ভিডিও।
দেখা হবে অন্য কোনো পডকাস্টে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। বা